আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক দুই আইজিপি, খুবই গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি এবং আরও একজন শহীদুল হককে বুধবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে, যারা শেখ হাসিনা সরকারের গুম, খুন, হত্যা, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধের মতন অসংখ্য অপরাধের সাক্ষী হয়ে আছেন এবং তারা নিশ্চয়ই সাক্ষী দিবেন, রিমান্ডে হোক কিংবা আদালতে হোক। তার কারণে এর মধ্যে আমরা দেখেছি যে স্বৈর শাসকের অন্যতম অংশীদার রাশেদ খান মেনন বা হাসানুল হক ইনুরা যা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে, এই সাক্ষ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, গণহত্যার জন্য যা গুরুত্বপূর্ণ নথি হিসেবে দাঁড়াবে আদালতের সামনে। আবদুল্লাহ আল মামুন এবং শহীদুল হক প্রসঙ্গে পরে আসছি। রাশেদ খান মেনন এর মধ্যে রিমান্ডে বলেছেন যে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার কারণে এদেশের মানুষের উপরে প্রচণ্ড ক্ষোভ ছিল শেখ হাসিনার, তাই এদেশের মানুষদের কে মরল কে বাঁচলো তাতে তার কিছু যেত আসতো না। এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার শুধু ক্ষমতার দরকার ছিল, অঢেল ক্ষমতা, আজীবনের ক্ষমতা, এর বাইরে আর তিনি কিছু বুঝতেন না। বেশ ভালো কথা। এবং কে মরল কে বাঁচলো তাতে কিছু যেত আসতো না, এই যে কথাগুলো বলেছেন, অর্থাৎ গণহত্যা সংক্রান্ত তিনি সাক্ষী দিচ্ছেন এক ধরনের, কিন্তু তিনি কি বাঁচতে পারবেন? তিনি যে স্বৈরশাসকের অন্যতম অংশীদার ছিলেন, তিনি তো সেই সরকারের মন্ত্রী ছিলেন, অবৈধ উপায়ে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর অংশীদার ছিলেন, গণতন্ত্র হত্যার অন্যতম দোসর ছিলেন, তিনি কিভাবে বাঁচবেন? আচ্ছা, ধরে নিলাম যে এগুলো আপাতত আলোচনা থেকে বাদ দিলাম। তিনি বলেছেন যে তাকে অনেক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে, তিনি শোনেননি। কোন ধরনের ক্ষেত্রে বলা হয়েছে? যেমন সর্বশেষ যে ছাত্র আন্দোলন, সেই আন্দোলনে যে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হচ্ছিল, এটি যেন না করা হয়। আচ্ছা, শোনেননি, আমি বলেছিলাম এটি বললেই যে কারোর অপরাধ শেষ হয়ে যাবে, বিচার হয়ে যাবে? যদি পরামর্শ দিয়েই থাকেন, যদি না শুনে থাকেন, চোখের সামনে দেখছেন এত মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, কেন আপনি 14 দলীয় জোট থেকে বেরিয়ে আসেননি? কেন যে একটা ভয়ঙ্কর তামাশা অবৈধ নির্বাচনের মাধ্যমে বারবার সংসদস্য হলেন, একবারে শেষ পর্যায়ে যেটিতে হলেন 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে, সেই সংসদ থেকে কেন পদত্যাগ করেননি? অথবা ছাত্র আন্দোলনে গণহত্যার বিরুদ্ধে কেন প্রকাশ্যে কোনো কথা বলেননি? কথা তো বলেননি, বরং উপরন্তু ছাত্র আন্দোলনকে দমানোর জন্য, গণহত্যাকে জাস্টিফাই করার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু আপনারা দিয়েছিলেন 2 দিন আগে। 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে গেলেন, 3 তারিখে 14 দলীয় বৈঠকে আপনারা এই প্রস্তাব দিলেন। কেন দিলেন সেটা তো আমরা জানি। কোনো ধরনের আদর্শ বা মুক্তিযুদ্ধের চেতনা থেকে তো জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ করা হয়েছিল যে গণহত্যা চালানো হচ্ছে তার দায়ভার জামাত শিবিরের উপরে চাপানোর জন্য, তাই তো? যে জামাত শিবির নিষিদ্ধ সংগঠন, তারা এখন চূড়াগুপ্ত হামলা চালাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের গুলি করছে না, মানুষ যা মারছে জামাত শিবির। একদিকে আপনারা গণহত্যা চালাবেন, এটি আবার উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন। এই পরিকল্পনা থেকে তো এটি করা হয়েছিল এবং মূল হোতা ছিলেন রাশেদ খান মেননরা। তারা এখন সুন্দর সুন্দর কথা বলছেন। দেশে যে একের পর এক অবৈধ নির্বাচন হয়ে গেল, এই রাশেদ খান মেননদের কারণেই তো শেখ হাসিনা দেখানোর সুযোগ পাচ্ছিল যে না, একাধিক দল রাজনৈতিকভাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে। এবার বলি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং শহীদুল হকের কথা। আমরা যেটি জেনেছি যে শহীদুল হককে আটক করা হয়েছে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে। তিনি 2014 সালের 30 ডিসেম্বর আইজিপি পদে নিয়োগকৃত হন। তার আগে তো অতিরিক্ত আইজিপি ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। সেই সময়ও যে সব ধরনের অবৈধ নির্বাচন, পরবর্তীতে এসে এবং আগে হত্যা, গুম, খুন, কোনো কিছু দায় এড়াতে পারবেন? নিশ্চয়ই না। এই শহীদুল হক। চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকে তো 2021-এর 10 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল মানবতা বিরোধী অপরাধের অভিযোগে, বেনজির আহমেদ সহ আরও 7 কর্মকর্তা। এই চৌধুরী আবদুল্লাহ আল মামুনদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং একদিনের পর দিন তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। শেখ হাসিনার গুড বুকে তারা ছিলেন। কে কখন
কোন অবস্থায় প্রমোশন পাবেন, কোন অবস্থায় যাবেন, এগুলো সব নির্ধারিত ছিল শেখ হাসিনার। এবং যত বেশি গুম, যত বেশি খুন, যত বেশি ভয়ঙ্কর রোমহর্ষক কর্মকাণ্ড ঘটানো যেত, তত বেশি পদোন্নতি, তত বেশি টাকা। এই চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেষ পর্যায় পর্যন্ত তো, শেখ হাসিনার শেষ মুহূর্ত পর্যন্ত তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এবং আপনাদের নিশ্চয় মনে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশের একজন উপকমিশনার ওয়ারি জোনের ঢাকার, তিনি মোবাইল ফোনে দেখাচ্ছেন, স্যার এই যে একটা একটা করে গুলি করি আর একটা একটা করে মরে, বাকিগুলো তো কিছু হয় না। কি ঠান্ডা মাথায় শুনছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এবং পাশে দাঁড়িয়েছিলেন এই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার মানে এটা তো স্পষ্ট যে তারা গণহত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তারই নির্দেশে এগুলো হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সেনা হেফাজত থেকে আনা হয়েছে পুলিশের কাস্টডিতে। তাকে যখন পদত্যাগ করানো হলো বা তাকে অব্যাহতি দেওয়া হলো আইজিপি পদ থেকে, তিনি সেনাবাহিনীর কাছে গিয়ে আশ্রয় চাইলেন। এবং তার বিরুদ্ধে যখন মামলা হলো, হত্যা মামলা, তাকে যে আটক করা হলো তার আগে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে না, আমি ঠিক আছে, আত্মসমর্পণ করতে চাই। খুব ভালো কথা, আর তো কোনো ওয়ে নেই, তিনি আত্মসমর্পণ করলেন। কিন্তু এই যে সেনা হেফাজতে কারা আছে, কেন সেনাবাহিনী বারবার বিতর্কের মধ্যে যাচ্ছে, আমাদের মাথায় আসে না। তার কারণ সেনা হেফাজতে সেনাবাহিনী কাউকে রাখতেই পারেন, তিনি যে কেউ হন না কেন। এটা আমরা আগেও বলেছি, এখনও বলছি, নামটা প্রকাশ করুক। যারা এর মধ্যে পালিয়ে গেছে, সব দায়ভার তো সেনাবাহিনীর উপরে গিয়ে পড়ছে, যে এই মানুষগুলো সম্ভবত সেনা হেফাজতে ছিল, সেখান থেকে তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। এর আগে আমরা জানি যে সেনাবাহিনীর যে আন্তঃজনসংযোগ পরিদপ্তর, সেখান থেকে সংখ্যাটা জানানো হয়েছিল, ঠিক আছে, ভালো কথা। এবং অনেক সমালোচনার মুখে তারা সংখ্যাটি জানিয়েছিল যে 635 জনের মধ্যে তারা আশ্রয় দিয়েছিল, সেনা হেফাজতে আশ্রয় চেয়েছিলেন যারা, তাদের মধ্যে 525 জনের মতো ছেড়ে দেওয়া হয়েছে, বাকি কজনকে সুপর্দ করা হয়েছে পুলিশের হাতে। আর বাকিগুলো কোথায়, কারা ছিলেন, কারা আছেন, অথবা যাদেরকে ছাড়া হলো তাদের পরিচয় কী, কেন এগুলো প্রকাশ করা হচ্ছে না? অনেক বেশি প্রশ্ন জমে যাচ্ছে, অনেক বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনী যে ভূমিকায় গণহত্যা প্রতিরোধের জন্য, তা আমরা অস্বীকার করছি না। অবশ্যই সেনাবাহিনীর ভূমিকা না নিলে বাংলাদেশের চিত্র হয়তো আরও ভয়ঙ্কর কিছু হতো। যাই হোক, কথা হচ্ছে যে রাশেদ খান মেনন এবং তার মতো শহীদুল হক কিংবা চৌধুরী আবদুল্লাহ আল মামুনরা নিশ্চয়ই সাক্ষী দিবেন, এবং তাদের এই সাক্ষ্যগুলো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তবে তাদের মনে হয় কোনোভাবে বাঁচার আর কোনো ওয়ে নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।